অন্তর্বর্তী সরকারের ১ মাস পিটিআইকে দেয়া ডক্টর ইউনূসের সাক্ষাৎকার ভালোভাবে নেয়নি ভারত, হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন। যৌথ বাহিনীর পাহারায় খুলে দেয়া হয়েছে আশুলিয়ার সব পোশাক কারখানা, কাজে যোগ দিয়েছে শ্রমিকরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১ মাস পূর্ণ হলো আজ। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়। ৩ দিন পর ৮ আগস্ট নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টা সহ এই সরকারের সদস্য সংখ্যা ২১। মানবাধিকার, অর্থনীতি, প্রশাসন ও পুলিশ এবং আইন শৃঙ্খলা সহ নানা ক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ সহ বিভিন্ন ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকার। ১ মাসে উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলন দমন করতে যেসব ফৌজদারি মামলা হয়েছে সেগুলো প্রত্যাহার, সন্ত্রাস দমন আইন এবং সাইবার নিরাপত্তা আইনে করা মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো দ্রুত প্রত্যাহারের ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত। ছাত্র জনতার আন্দোলনে নিহতের ঘটনা জাতিসংঘের মাধ্যমে তদন্তের সিদ্ধান্ত হয়। ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ২ সেপ্টেম্বর জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। ১০ আগস্ট প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আপিল বিভাগের ৫ জন বিচারপতি পদত্যাগ করেন। ৫ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনও পদত্যাগ করে। ৬ আগস্ট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেয়া হয়। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার ভালোভাবে নেয়নি ভারত। শনিবার কয়েকটি সূত্রের বরাতে সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এমনটি জানায়। এর আগে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সীমান্ত হত্যা, তিস্তার পানি বন্টন, আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ নানা ইস্যুতে কথা বলেন। আওয়ামী লীগ ছাড়াও বাংলাদেশের অন্য দলগুলোকে ইসলামপন্থী হিসেবে তুলে ধরার জন্য ভারতের সমালোচনাও করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকার প্রধানের এমন গঠনমূলক সমালোচনা ভারত পছন্দ করেনি। ফলে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার কোনো দ্বিপক্ষীয় বৈঠক নাও হতে পারে। যৌথ বাহিনীর কঠোর নিরাপত্তায় খুলে দেয়া হয়েছে শিল্পাঞ্চল আশুলিয়ার সকল কারখানা। বিভিন্ন দাবিতে প্রায় ১ সপ্তাহ ধরেই শ্রমিকদের আন্দোলনে বন্ধ থাকে পোশাক কারখানাগুলো। তবে আজ দ্বিতীয় দিনের মতো খুলে দেওয়া হয়েছে সকল কারখানা। সকালে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। নাশকতা এড়াতে শিল্পাঞ্চলে মোতায়েন রয়েছে যৌথ বাহিনীর সদস্যরা। ঢাকা শিল্প পুলিশ ১-এর পুলিশ সুপার সারওয়ার আলম জানান, আন্দোলনের মুখে কয়েকদিন বন্ধ থাকায় নিশ্চিন্তপুরের আল মুসলিম অ্যাপারেল সহ বন্ধ কারখানাগুলো খুলেছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা রোধে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কিছুদিন পরপর কোনো না কোনো পণ্য পড়ছে সিন্ডিকেটের খপ্পরে। কখনো ডিম, পেঁয়াজ, রসুন, চাল, ডাল, তেল, এমনকি ডাব ও রোগীর পথ্য, স্যালাইনও বাদ যাচ্ছে না। কিছু অসাধু ব্যবসায়ের তৎপরতা স্থায়ীভাবে দমানোর পদক্ষেপ নিয়েছে এক শিক্ষার্থী। পণ্যের সরকারি নির্ধারিত দামের বেশি আদায় বন্ধে এই ছাত্রের তৈরি করা অ্যাপস কার্যকর ভূমিকা রাখবে বলে আশা তার। ইন্টারনেট ছাড়াও চলবে এই অ্যাপসটি। কয়েক কোটি মানুষ একযোগে ব্যবহার করলেও কমবে না এর গতি। বিস্তারিত ফরুক বাবুর রিপোর্টে। ইচ্ছামতো পণ্যের সরবরাহ নিয়ন্ত্রণ করে এবং দাম বাড়িয়ে মুনাফা অর্জন এখনও একদল ব্যবসায়ীর কবজায়। বাজারে পণ্যের কৃত্রিম সংকট তৈরির হোতাও তারা। অরাজনৈতিক অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরও যেন তারা অপ্রতিরোধ্য। ভোক্তার স্বার্থ রক্ষার কাজ করা সরকারি সংস্থাগুলো সিন্ডিকেটের সমালোচনা করলেও না পারছে দমন করতে, না পারছে নিয়ন্ত্রণে আনতে। ৫ আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে ছাত্র জনতার সরকার দায়িত্ব নেওয়ার পর কোথাও কোথাও বাজার মনিটরে নামে শিক্ষার্থীরা। এতে সাময়িক বা তাৎক্ষণিক ফল মিললেও পরে আবার বদলে যায় বাজার চিত্র। ওই পরিস্থিতিতে অ্যাপস তৈরির উদ্যোগ নেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ইব্রাহিম মোল্লা, যেখানে রয়েছে কোন তারিখে কোন জেলায় কোন পণ্য কত টাকা নির্ধারণ করেছে সেই তথ্য। এর ফলে বন্ধ হবে ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা আদায়। অ্যাপসে যুক্ত থাকবে ওই এলাকার দায়িত্বশীল ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাদের ফোন নম্বরও।
চালের দাম এত টাকা, ডালের দাম এত টাকা, ডিমের দাম এত টাকা, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এত টাকা, কিন্তু আপনি চাইলে এই ফেসবুক পোস্টটা দোকানদারকে দেখাতে পারবেন না। সরকারের প্ল্যাটফর্ম থাকতো যেখানে সরকার নিত্য প্রয়োজনীয় যে সকল দ্রব্যের দাম রেগুলেট করতে চান সেইগুলো এই অ্যাপসের মাধ্যমে আপডেট করে দিল এবং জনগণ, বাংলাদেশের 18 কোটি জনগণ জেলাভিত্তিক সেই দামগুলো তাদের ফোনে 1 সেকেন্ডে হাতের নাগালে পেয়ে গেল। এখন কোনো দোকানদার যদি তার কাছ থেকে প্রাইস বেশি চায় তখন সে বলতে পারবে যে ভাইয়া দেখো, আজকে তো আমাদের জেলায় ডিমের দাম 40 টাকা হালি, সর্বোচ্চ গভর্নমেন্ট দাম এটা নির্ধারণ করে দিয়েছে, আপনি কেন বেশি চাচ্ছেন। এটা জনগণের যেমন সুবিধা তেমনই দোকানদারেরও সুবিধা। দোকানদার যখন তার ডিস্ট্রিবিউটরের কাছ থেকে ডিম কিনবে সে বলবে যে ভাইয়া আমার তো আজকে 40 টাকা আমি ম্যাক্স সেল করতে পারবো, তাহলে আপনি যদি আমাকে 45 টাকায় অফার করেন আমি এটা বেচবো কীভাবে। তখন আবার ডিস্ট্রিবিউটর তার আবার হায়ার লেভেলে কন্ট্যাক্ট করবে যে আমি তো এই প্রাইস রেঞ্জে সেল করতে পারছি না, অর্থাৎ বাজারের যে সিন্ডিকেট লো লেভেল থেকে হাই লেভেলে ব্রেক করবে। সকল বয়সের মানুষের কথা বিবেচনা নিয়ে নির্মাণ করা হয়েছে বাজার মনিটরিং অ্যাপস। বাজার মনিটরিংয়ের সুবিধার জন্য সরকারকে এই অ্যাপস বিনামূল্যে দিতে চান এই শিক্ষার্থী। অ্যাপস পরিচালনা করতে দিতে হবে না গ্রাহকের ব্যক্তিগত তথ্য। যখন কোনো সফটওয়্যার কোম্পানিকে গভর্নমেন্ট টেন্ডার দিবেন তখন ওরা আবার কি করে, পুরনো কোনো পণ্য যেটা আপনি অ্যাড আছে আপনি ওটা রেগুলেট করতে চাচ্ছেন না, ওগুলো রিমুভ করতে বা অ্যাড করতে তখন আবার সেই সফটওয়্যার কোম্পানিকে কিছু চার্জ দিতে হয়। কিন্তু সেই জায়গায় আমাদের এই অ্যাপসে আপনি কোনো নতুন পণ্য রেগুলেট করতে চান, আপনি আপনার ওই অ্যাপসের অ্যাডমিন প্যানেল থেকেই সরকার সেই পণ্যটা অ্যাড করতে পারবেন, এবং যদি কোনো পণ্য রেগুলেট এখন না করতে চান সরকার তার এন্ড থেকেই অ্যাপটা রিমুভ করতে পারবে, খাদ্যের ক্যাটাগরিটা রিমুভ করতে পারবে। সুতরাং সরকারের কোনো সফটওয়্যার ডেভেলপার কোম্পানির সাথে কথা বলতে হচ্ছে না এবং সম্পূর্ণ স্বাধীনভাবেই সরকার এই কাজটা করতে পারবেন। বাজার মনিটরিং অ্যাপস ব্যবহারে সরকারের কোনো অর্থ খরচ হবে না, দরকার হবে না অতিরিক্ত জনবলের। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। বিশ্ব ফিজিওথেরাপি দিবস আজ। নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন হচ্ছে দিনটি। এবারের প্রতিপাদ্য কোমর ব্যথায় ফিজিওথেরাপি কার্যকরী চিকিৎসা। হার্ট অ্যাটাক, সড়ক দুর্ঘটনা সহ নানা কারণে শারীরিক বৈকল্যের শিকার হওয়া ব্যক্তিদের চিকিৎসায় ফিজিওথেরাপি খুব গুরুত্বপূর্ণ। সাভার প্রতিনিধি নাজমুল হুদা শাহিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। শরীরকে সুস্থ রাখার জন্য ফিজিওথেরাপির গুরুত্ব অনেক। অর্থোপেডিক্স, কার্ডিও, পালমোনারি, নিউরোলজি, নিউরোসার্জারি, গাইনোকোলজির মতো বহু রোগের ক্ষেত্রে ফিজিওথেরাপির গুরুত্ব অনেক বেশি। সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে বিভিন্ন ধরনের আঘাতজনিত ব্যথার চিকিৎসা নিচ্ছেন অনেকে। স্পাইনাল কর্ডে টিউমার ছিল, তো ওটা সার্জারি করার পর থেকে আরও বেশি প্রবলেমটা হয়ে যায়। পরে ফিজিওথেরাপি নেওয়ার পর থেকে এটা ধীরে ধীরে রিকভার হচ্ছে। উনি কিভাবে বিছানায় নড়াচড়া করবেন বা কিভাবে পাশ ফিরতে পারেন, কিভাবে কাজটা সহজ হয়, বা শোয়া থেকে কিভাবে উঠে বসতে পারেন, ওভাবে মাংসপেশি শক্তি বাড়িয়ে আমরা ওনাকে ওনার কাজগুলোকে সহজতর করে দিই। বিদেশে ছিলাম আমি, ওইখান থেকে পাহাড়ে গাছ থেকে পড়ে যায় আমার এই অবস্থা হয়, আর এখন এই জায়গা ফিজিওথেরাপি দিচ্ছি। দেশে রয়েছে ফিজিওথেরাপির শিক্ষার বেশ কয়েকটি প্রতিষ্ঠান, একাধিক বিশ্ববিদ্যালয়ে রয়েছে ফিজিওথেরাপি বিভাগ, কিন্তু সরকারি পর্যায়ে তাদের চাকরি খুবই কম। সকল সরকারি হাসপাতালে ফিজিওথেরাপিস্ট নিয়োগের দাবি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন সহ সংশ্লিষ্টদের। ৫,০০০ লোক থাকে তাহলে একজন ফিজিওথেরাপিস্ট থাকার দরকার, এবং এমন কোনো গড় নাই যাদের যে গড়ে একজনের কোমর ব্যথা, গাড়ে ব্যথা বা হাঁটুতে ব্যথা বা স্ট্রোক আছে, এরকম খুব কম ফ্যামিলি আছে, যার কারণে আমি বলবো যে এটার প্রয়োজনীয়তা অনেক বেশি। বর্তমান সরকারের কাছে আমাদের বিশেষ আবেদন মানুষের স্বাস্থ্য সুরক্ষায়, যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ রোগী ইন্ডিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডে যাচ্ছে, এই সমস্ত রোগীদেরকে সঠিক চিকিৎসা দিয়ে যদি আমরা বাস্তবমুখী কার্যক্রম পরিচালনা করতে পারি তাহলে কিন্তু খুব সহজে আমরা আমাদের অর্থনীতিকেও কিন্তু ডেভেলপ করতে পারবো। বাংলাদেশে ফিজিওথেরাপি সেবা নিয়ে এসেছিলেন মানবতার প্রতীক ব্রিটিশ নাগরিক ভেলোরি টেলর। সাভারের চাপাইন গ্রামে গড়ে তোলেন পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপি। প্যারালাইসিস সহ বিভিন্ন ইনজুরি সেবা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে এই প্রতিষ্ঠানটি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, এর আগে দুপুর 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।